আজকে একটা দুর্দান্ত কাজ করছে ইরান। সেইটা হচ্ছে সৌদি আরবে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা চালাইছে এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষয়ক্ষতি হবার পর সৌদি আরবে সব কনসুলার সেবা বাতিল করছে যুক্তরাষ্ট্র। মানে কতটা খেপছে এবং পরিস্থিতিটা কতটা বেসামাল যে কনসুলার সেবা বাতিল করছে, তার মানে ওখানে ভিসা দেয়া সব বাতিল করছে। ভালো, মানে কাজটা খারাপ হয়নি। অন্তত ইরানকে যে পরিমাণ ক্ষয়ক্ষতি করছে সে তুলনায় এগুলি কিছুই না, হয়তো আস্তে আস্তে টের পাবে তারা। সৌদি আরবে অবস্থিত মার্কিন মিশনগুলোতে সব কনসুলার সেবা বাতিলের ঘোষণা দেওয়া হয়েছে। রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাসে এই ঘোষণা দিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা জানিয়েছে যে আজ মঙ্গলবার নির্ধারিত সব নিয়মিত এবং জরুরি সাক্ষাৎকার বাতিল করা হয়েছে। অর্থাৎ ভিসা দেওয়ার জন্য যত সাক্ষাৎকার সব বাতিল করা হয়েছে। যে সৌদি আরব থেকে পালায় আমেরিকায় যাওয়া ওইটা বন্ধ করে দিয়েছে খেপে যে। পাশাপাশি জেদ্দা, রিয়াদ এবং দাম্মাম সহ বিভিন্ন মিশনে নিরাপদ অবস্থানে থাকার নির্দেশনা দিয়েছে। মানে সব পালাও, জেদ্দা থেকে, রিয়াদ থেকে এবং দাহারাম থেকে, মানে যত মার্কিন কনসুলেটের লোকজন আছে সবাইকে বলছে নিরাপদ স্থানে পালায় যাওয়া। দূতাবাসে হামলার বিষয়টি উল্লেখ করে বিবৃতিতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দূতাবাস এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের সকল নাগরিককে ব্যক্তিগত নিরাপত্তা পরিকল্পনা অনুযায়ী চলার নির্দেশনা দিয়েছে। মঙ্গলবার ভোরে রিয়াদে মার্কিন দূতাবাসে দুটি ড্রোন দিয়ে হামলা চালানো হয়। এর ফলে ভবনটিতে সামান্য আগুন ধরে যায় এবং আংশিক ক্ষয়ক্ষতি হয়। তারপরেই সৌদি আরবে মার্কিন মিশনগুলোতে সেবা বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়। আল জাজিরার এই তথ্য দিচ্ছে। তার মানে বুঝতে পারছেন যে আমেরিকা তার ঘাড়ের উপরে যতক্ষণ না পর্যন্ত বোম না পড়বে, আঘাত না পাবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু সাইজ হবে না। এবং তারা সাংঘাতিক রকম ভয় পায়। কারণ যদি মার্কিন নাগরিকরা তারা যদি মানে হতাহত হয়, সন্ত্রস্ত হয়, তাহলে কিন্তু আলটিমেটলি চাপ পড়বে আমেরিকার উপর যে ট্রাম্প, তুমি এই যুদ্ধ কেন করলে, তোমার কারণে আমরা কেন ক্ষয়ক্ষতি হব। এইটা কিন্তু তারা সহসায় ছাড়বে না। সুতরাং মার্কিন বিভিন্ন স্থাপনায় যত হামলা বাড়বে ততক্ষণ পর্যন্ত মার্কিন কিন্তু গোটায় যাবে এবং পরিস্থিতি এমন হবে যে তারা ওই যে এর আগে মনে আছে নিশ্চয়ই 7 মাস আগে 12 দিনের যুদ্ধের পর আমেরিকা দেখছে যে ওরে বাবা বিপদ, তখনও পর্যন্ত আমেরিকার তেমন কোনো স্থাপনায় আঘাত হয়নি, দু একটা জায়গায় আঘাত হয়েছে। এখন কিন্তু খুব টার্গেট করে করে মারতেছে। এবং ইরান যদি খেপে যায়, তারা আত্মঘাতী হামলা যখন শুরু করবে, তার পরিণতি তো তারা অতীতের অভিজ্ঞতায় আছে। সুতরাং আমেরিকা এখন ভয় পেয়ে গেছে এবং আরব দেশগুলো এখন চিন্তা করবে যে এই আমেরিকার স্থাপনাগুলো রেখে আমরা কেন বিপদে পড়ব। সেই চিন্তাটা মাথায় ঢুকানোর জন্যই কিন্তু ইরান এবার বেছে বেছে যেখানে যেখানে মানে আমেরিকার লেজ ধরে ঝুলে বসে আছে যে আরব দেশগুলো, এখন সেগুলিতেও আঘাত হানছে। কারণ এদের দ্বারা গাজার ফিলিস্তিনিদের অধিকার রক্ষা হচ্ছে না, মুসলমানদের অধিকার রক্ষা হচ্ছে না। তারা যে একটা মানে স্বাবলম্বী, তাদের যে একটা স্বাধীন সত্তা, সেটাও বিসর্জন হচ্ছে। সুতরাং এরা আমেরিকার দালাল যে সমস্ত দেশ আছে, আরব দেশগুলো, সেইগুলোতে এখন হামলা চালাচ্ছে। কপালে যা আছে ইরান সেটা মেনে নিয়ে এখন তারা সর্বমুখী হামলা চালাইতেছে। দর্শক, ডোনাল্ড ট্রাম্প কি ইরানের আইআরজিসি এবং বাশিজ বাহিনীকে খাটো করে দেখেছিলেন? খামেনি যার প্রধান ছিলেন এবং তিনি নেতৃত্ব দিতেন এই দুটি বাহিনীকে, এবং এটা বলা হয় যে এটা অত্যন্ত প্রশিক্ষিত অভিজাত বাহিনী এবং সর্বশেষ বাহিনী। এরা এত সুনিপুণ এদের প্রশিক্ষণ এবং ভয়াবহ সব ঘটনা ঘটাতে পারে। তাদেরকে আইআরজিসির উদ্দেশ্যে যখন হামলা চালায় গত শনিবার, তখন ডোনাল্ড ট্রাম্প ইরানের এই বাহিনীর উদ্দেশ্যে বলেছিলেন যে দুটি বিকল্প বেছে নিতে হবে, হয় আত্মসমর্পণ, না হয় মৃত্যু। ট্রাম্প আরও বলেছিলেন, আইআরজিসি সশস্ত্র বাহিনী এবং পুলিশের সব সদস্যের আজ রাতে আমি বলছি, অস্ত্র নামিয়ে রাখো, পূর্ণাঙ্গ দায় মুক্তি দেওয়া হবে, অন্যথায় নিশ্চিত মৃত্যুর মুখোমুখি হতে হবে, সতর্ক করেছিলেন তিনি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের এমন হুমকির পরও পাল্টা জবাব দেয় ইরান। ইসরায়েল এবং কয়েকটি আরব দেশে হামলা চালায়। এসব দেশে যুক্তরাষ্ট্রের
সামরিক ঘাঁটি এবং স্থাপনা রয়েছে। এবং সত্যি সত্যি তাই, খামেনির নিহত হবার ঘটনার পর আইআরজিসি তারা শপথ নেয় যে তারা পূর্ণাঙ্গ এবং মানে ভয়াবহ হামলা করবে, এবং সেই অনুযায়ী কিন্তু তারা সৌদি আরবের তেল ক্ষেত্র, সেখানে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি, কুয়েত, কাতার, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, কোথাও কিন্তু বাকি রাখছে না। সমস্ত জায়গাগুলোতে একের পর এক কিন্তু হামলা চালিয়ে যাচ্ছে। মানে ইরানের হামলায় প্রকম্পিত। সেই কারণে ইরানকে দমানোর জন্য ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্র এখন সিদ্ধান্ত নিয়েছে যে তারা ক্রমাগতভাবে হামলা চালাতে থাকবে। সেটা 4 সপ্তাহ হতে পারে, তার মানে 1 মাসেরও বেশি সময় হতে পারে। এবং ইরানের মোটামুটি সমস্ত প্রদেশে 100-র উপরে যে শহর, সেই শহরে কিন্তু হামলা চালাচ্ছে। কিন্তু আইআরজিসি অর্থাৎ ইসলামিক গার্ড রেভলিউশনারি যে বাহিনী, সেই বাহিনী কিন্তু দমেনি। ট্রাম্পের হুমকির উদ্দেশ্য ছিল যে আইআরজিসির সদস্যদের মধ্যে ভাঙন ধরানো অথবা আত্মসমর্পণ করানো। তাহলে বলা যায় এটা যে ট্রাম্পের এই উদ্দেশ্য সফল হয়নি। যুদ্ধাবস্থায় এই পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে, আইআরজিসিকে অস্ত্র সমর্পণের আহ্বান জানিয়ে ট্রাম্পের বার্তা কেন বাস্তবে প্রভাব ফেলেনি? প্রভাব না ফেলার পেছনে মূল কারণ হচ্ছে আইআরজিসির এই বাহিনী এবং বাজিস আরেকটা যে বাহিনী, সেই বাহিনী অত্যন্ত রাজনৈতিকভাবে সচেতন এবং তার কমান্ডাররা এত বেশি প্রতিজ্ঞাবদ্ধ যে তারা যে কোনো প্রয়োজনে ইরানের প্রধান ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির নির্দেশে তারা ঝাঁপিয়ে পড়বে। এবং খামেনি নিহত হবার পর তাদের যেই লক্ষ্য এবং উদ্দেশ্য, সেটা আরো বিস্তৃত হয়েছে এবং এখন পর্যন্ত এই বাহিনী পূর্ণাঙ্গ ভাবে যুদ্ধ চালিয়ে যাচ্ছে এবং বেশ কিছু ক্ষেত্রে তারা সফল হয়েছে। দর্শক, পুরোপুরি এলোমেলো এই ব্যক্তির এর আগেরও বক্তব্য আমি শুনেছি, একটা চুলটাকে পেছনে করে আশ্রয়, আপনারা হয়তো তাকে চেনেন, তো ড্যাশিং একটা ছেলে। কিন্তু কালকে তার বক্তব্য শুনে মনে হচ্ছে যে ইরানে তারা যে কাঙ্ক্ষিত লক্ষ্যে গিয়েছিল সেটা পূরণ হয়নি, বরং তারা ইরানের কাছে অনেক বড় সারপ্রাইজ পেয়েছে। তিনি দাঁড়াচ্ছেন একটা পায়ে ভর করে, মানে মনে হচ্ছে না যে তিনি যে নিজের পায়ে দাঁড়িয়েছেন এটা বিশ্বাস করতে পারছেন। কখনো একটা পা দাঁড়াচ্ছেন, আবার কখনো পা পরিবর্তন করে দাঁড়াচ্ছেন, সাংবাদিকদের দিকে তাকাতে পারছেন না। তিনি যে কথাগুলো বলছেন মনে হচ্ছে তিনি সত্য বলছেন না, কিন্তু তিনি এটা বোঝাতে চেষ্টা করছেন যে আমি সত্য বলছি, আমি মিথ্যা বলছি, তোমরা বুঝে নাও। তার সাথে তার বক্তব্যের সুরের, কণ্ঠের, এক্সপ্রেশনের কোনো মিল খুঁজে পাওয়া যাচ্ছে না। আবার কখনো কখনো তিনি কথাগুলো চাবাচ্ছেন, কি বলছেন তিনি বুঝতেছেন যে আমার সামনে বসে আছে পৃথিবীর সবচেয়ে বড় বড় সাংবাদিক বা পৃথিবীর সব বড় বড় গণমাধ্যম, তারা দেখবে, বুঝবে আসলে আমি সত্য নাকি মিথ্যা বলছি। পাশাপাশি ধরেন তার পুরো বিষয়গুলোকে একটু ভালো করে পর্যবেক্ষণ করলে বুঝতে পারবেন যে আমেরিকা ইরানে কত বড় ধাক্কাটা খেয়েছে। দর্শক, এই পিট হেডসেটের বক্তব্য ধরে এইটুকু বোঝা গেছে, আমেরিকা একটা বড় ধাক্কা খেতে যাচ্ছে ইরানে। মিস্টার ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে তারা ইরানে আরো বড় আক্রমণ করতে যাচ্ছেন শিগগিরই। আরো বড় আক্রমণ মানে একটা বড় রকম ম্যাচাকার চালাবে ইরানে ডোনাল্ড ট্রাম্প, এই ইঙ্গিতটি দিয়েছেন। পাশাপাশি তিনি বলেছেন যে আমরা প্রয়োজনে ইরানে সেনা পাঠাবো, ইরানি স্থল বাহিনী ঢুকাবো। আমি কাল রাতে যে লাস্ট লাইভটা করেছি সেখানে আপনাদের বলেছি না যে ইরানে স্থল অভিযান চালিয়ে বিজয় অসম্ভব। প্রথম কথা হলো যে ইসরায়েলের পরিকল্পনায় ট্রাম্প কেন ফাঁদে পড়লেন, সেটা হলো যে ইসরায়েল বোঝাবার চেষ্টা করেছিল যে ইরানের মধ্যে যদি আমরা একটা বড় অ্যাটাক চালাই, ইরানের সুপ্রিম কমান্ডার বা তাদের আইআরজিসির শীর্ষ কমান্ডারদের অথবা তাদের মন্ত্রী পরিষদের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের যদি আমরা সবাই ফেলি, তাহলে ইরানের রেজিম চেঞ্জ ঘটে যাবে। এটা আমি কয়েকদিন ধরেই বলছি, আপনারা শুনছেন। এটা ছিল ইসরায়েলের পরিকল্পনা, আমেরিকাকে যুদ্ধে টেনে আনার।
ডোনাল্ড ট্রাম্প তিনি তাই করলেন, ইসরায়েল যা চেল। কিন্তু পেন্টাগন বা তার মার্কিন জেনারেলরা বারবারই বলেছিল এটা করবেন না, কারণ মার্কিন জেনারেলরা তো যুদ্ধবাজ, তারা যুদ্ধের সমস্ত অবস্থা বোঝে। তারা বারবার নিষেধ করেছিল ট্রাম্পকে এটা করবেন না, এটা আমাদের লস হচ্ছে, এটা আমাদের ভুল হচ্ছে, আমরা এখান থেকে জয় নিয়ে ফিরতে পারবো না। 10-12% আমাদের জয়ের সম্ভাবনা, মাত্র 10-12%। এই 10-12% সম্ভাবনা নিয়ে আপনি যুদ্ধ করবেন, বিশাল বাজেট খরচ করবেন ইরানের বিরুদ্ধে। আপনি তাদের স্ট্র্যাটেজি দেখেন, তাদের ইতিহাস দেখেন, তাদের অবস্থা দেখেন, তাদের মানে যারা নত হয় না, যাদেরকে কোনোভাবে নতই করা যায় না, তারা যুদ্ধে তাদেরকে আপনি কিভাবে নত করবেন? আলোচনা টেবিলে যারা নত হয় না, তারা যুদ্ধে নত হবে? ট্রাম্প তার জেনারেলদের কথা শুনলেন না, শুনলেন ইসরায়েলের নেতানিয়াহুর কথা, আসলেন যুদ্ধে। এখন ট্রাম্প বুঝতেছেন কি ঘটতেছে। এখন ট্রাম্প নিজে এই যুদ্ধ শেষ করতে চান। কিভাবে? দুটো উপায়। বড় রকম ম্যাচাকার চালাবে তিনি তেহরানে, তাহলে কি যুদ্ধ শেষ হবে? শেষ হবে না। রেজিম চেঞ্জ ছাড়া তাদের লক্ষ্য পূরণ হবে না। এখন ট্রাম্প নতুন করে যে বিপত্তিতে পড়ছে সেটা কি শোনেন। ট্রাম্পের সামনে মহা বিপদগুলো কি? আরব বলছে ট্রাম্পকে, তুমি তো আমাদের সাথে প্রতারণা করছো। অর্থাৎ ট্রাম্প আরবের টাকা নিয়ে, ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার নিয়ে নিরাপত্তার নাম করে যে ঘাঁটিগুলো গড়েছিল আরবের ভেতরে, যখনই ইরান একযোগে 7-8টা দেশকে মার শুরু করছে, ট্রাম্প কি করছে শোনেন। আরবে তাদের যে প্রতিরক্ষা ব্যবস্থা, তাদের যে এন্টি মিসাইল গুলো ছিল, এখান থেকে তুলে তুলে ইসরায়েলে নিয়ে যাচ্ছে, কারণ ইসরায়েল এখন আর কুলাতে পারছে না। ইরান কৌশলটা কি নিচ্ছে, সে তার ধরেন একটা ছোট উদাহরণ দিলে বুঝবেন। ইরান একটা মিসাইল মারছে, দুর্বল মিসাইল। ইরানের কয়েক টাইপের মিসাইল আছে, প্রথম প্রজন্ম, দ্বিতীয় প্রজন্ম করে ষষ্ঠ প্রজন্ম পর্যন্ত মিসাইল আছে। এখন পর্যন্ত ইরান প্রথম, দ্বিতীয়, তৃতীয় ধাপ পর্যন্ত আসছে। আরো 3টে ধাপ ইরানের রিজার্ভই রাখছে, এটা হলো মহাযুদ্ধের জন্য রাখছে, যে যুদ্ধে আর পেছনে ফেরা যাবে না, হয় মরো নাহলে মারো। সব সারপ্রাইজ দিয়ে দিলে তো হবে না, এটা অবস্থা বুঝে বুঝে খেলছে ইরান। তো প্রথম 3টি বেজ আরো 3টি হাতে রেখে দিয়ে ইরান মারছে। তো ইরান যখন একটি মিসাইল মারে, তার এগেইনস্টে 8 থেকে 10টা মিসাইল, এন্টি মিসাইল মারতে হয় সেই মিসাইল বা ড্রোনটাকে ইন্টারসেপ্ট করার জন্য। তাহলে খেয়াল করেন যে ইরানের একটা মিসাইলের এগেইনস্টে ওই দেশটির কয়টি লাগে? 5 থেকে 10টা মিসাইল চলে যাচ্ছে একটা মিসাইলের এগেইনস্টে। এখন ওই দেশটির যে মিসাইল ভান্ডার প্রায় খালি, তা আমেরিকা থেকে দেয়া হয়েছে। আমেরিকার যেহেতু একসাথে আমেরিকারও হিট করা হচ্ছে ঘাঁটিগুলো টার্গেট করে, আমেরিকা তো নিজেরও এন্টি মিসাইল মারতে হচ্ছে, আমেরিকারও মিসাইল খালির দিকে আসছে। এখন বলছে মার্কিন জেনারেলরা বলছে যে আমরা এই যুদ্ধ কতদিন টেনে নেব, ইরান যেই পলিসিতে যুদ্ধ করবে, কারণ আমাদের তো রসদ শেষ হয়ে আসবে। তো সৌদি আরব, কাতার, কুয়েত, আরব আমিরাত, বাহরাইন, জর্দান থেকে কি করতেছে আমেরিকা? তাদের আকাশ প্রতিরক্ষা সিস্টেম, তাদের অ্যান্টি মিসাইল গুলো নিয়ে ইসরায়েলকে দিচ্ছে, ইসরায়েলকে সেভ করার জন্য। তা আরব বলতেছে যে তুমি আমাদের রক্ষার নাম করে এসছো, এখন আমাদের থেকে নিয়ে ওদেরকে বাঁচাচ্ছ। মানে কত বড় বিশ্বাসঘাতকতা আরব বুঝতে পারতেছে এখন। দেখেন সৌদি আরবের রিয়াদে মার্কিন দূতাবাসকে লক্ষ্য করে কালকে ইরান ব্যাপক অ্যাটাক চালিয়েছে। শেষ তথ্য মতে সৌদি আরবে বিশাল আকারের মার্কিন দূতাবাস, অনেক বিলাসপূর্ণ ওইটাতে জ্বলতে দেখা গেছে। মার্কিন দূতাবাসে হিট করছে ইরান সৌদি আরবে, মার্কিন দূতাবাসই রক্ষা করতে পারছে না আমেরিকা, তারা বাকিদেরকে রক্ষা করবে। এখন বিষয়টা হয়ে গেল এরকম, সৌদি আরব বা আরব রাষ্ট্রগুলো বুঝতে পারছে যে এই ট্রাম্প বা এই আমেরিকা এতদিন তাদেরকে ফুসিয়ে ফাঁসিয়ে তাদের শুধু টাকা বা তাদের পেট্রো ডলার লুট করতে আসছে। যখনই ইসরায়েল বিপদে পড়ে গেল, ইসরায়েলকে সৌদি আরব থেকে, কাতার থেকে, কুয়েত থেকে নিয়ে নিয়ে মিসাইলগুলো দিয়ে দিচ্ছে, আর সৌদি আরব খালি। এখন সৌদি আরবে ইরান সমানে মারছে। এইটাই ছিল ইরানের খেলা। ইরান সৌদি আরবকে, আরব দুনিয়াকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে তোমরা বিপদে পড়লে তোমাদের পাশে ওরা দাঁড়াবে, এবার দেখো ভালো করে। মাইরটা ইরান কেন দিচ্ছে বুঝছেন তো? এক মাইরে ইরান অনেক কিছু দেখাই দিচ্ছে মানুষের। এখন আরব বুঝতে পারছে, আরব ভালোভাবে বুঝতে পারছে যে ওরা বিশ্বাসঘাতক, ওরা আমাদেরকে লুটতে আসছে, ওরা আমাদের জন্য কোনো ফিলিংস নাই, আমাদের জন্য কোনো মায়া নাই, ওরা আমাদের বাঁচাবে না বিপদে, ওরা ওই আমেরিকা এখন ইসরায়েলকে বাঁচাচ্ছে। কিভাবে আরবে, সৌদি আরবের আরামকো, সৌদি আরবের গুরুত্বপূর্ণ হোটেল, দুবাইয়ের হোটেলগুলোতে ইরান ঠাস ঠাস করে বোমগুলি মাইরা ভবনগুলি ছাপা করে ফেলতেছে। আমেরিকা বাঁচাতে পারছে, ইন্টারসেপ্ট করতে পারছে? কিচ্ছু পারে নাই। তাহলে এত বছর ধরে পেট্রো ডলার দেখি
এই ইরানের এই কাজটি পুরো আরবদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। নাম্বার 2, সৌদি আরব এখন ইউরোপের কাছে গেছে, রাশিয়ার কাছে গেছে, চীনের কাছে গেছে। এই আরব রাষ্ট্র, সৌদি আরব শুধু না, আরবগুলি, তারা বলছে ইউরোপের ভাইরা, রাশিয়ার পুতিন চাচা, চীনের শি জিনপিং চাচা, আমাদেরকে বাঁচান, ইরান তো আমাদের মাইরা তক্তা বানায় ফেলতেছে। আপনি একটু, আপনাদের কথা তো ইরান শুনবে, বিশেষ করে চীন, রাশিয়া, আমরা আলোচনা করতে চাই, যে কোনো ভাবে হোক আমাদেরকে 5 দিনের জন্য হলো যুদ্ধবিরতির একটা সুযোগ করে দেন। আমরা দাঁড়াতে পারছি না, আমাদের রাষ্ট্র হঠাৎ করে যুদ্ধের মধ্যে পড়ে আর কুল কিনারা খুঁজে পাচ্ছে না। মানে আরব রাষ্ট্রগুলোর রাষ্ট্রপ্রধানরা বলছে, বলা হচ্ছে এখন চীন রাশিয়ার কাছে ছুটে গেছে, ইউরোপের কাছে চলে গেছে যে তোমরা একটু ইরানকে বোঝাও, ইরানকে বোঝাও, ট্রাম্পকে না, ইরানকে বোঝাও। তার মানে এই যুদ্ধে ট্রাম্পের চেয়ে এখন ইরানের দায়িত্ব বেশি হয়ে গেছে, বা ইরানের উপরই এখন তাদের টার্গেট, যে ইরান বুঝলে হবে। ইতিমধ্যে দিমিত্রি মেদভেদেভ, রাশিয়ার ভ্লাদিমির পুতিনের ডান হাত, তিনি বলেছেন এই যুদ্ধ তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে যাচ্ছে। যদি এখনই ট্রাম্প থেমে না যায় আর ট্রাম্পের পাগলামি যদি বাড়তে থাকে, এটা তৃতীয় বিশ্বযুদ্ধের রূপ নেবে। পাশাপাশি রাশিয়া এবং চীন স্পষ্ট বার্তা দিয়েছে, প্রায় একই ধরনের বার্তা দিয়েছে, যে তারা ইরানের পাশে আছে, পাশে থাকবে, এবং ইরান যেই শত্রুদের প্রতিহত করছে এটা তার সমস্ত আইনি বৈধতা আছে, তার অধিকার আছে, কারণ তাকে আক্রমণ করেছে। এবং স্পষ্ট ইসরায়েল আমেরিকার যে আক্রমণটি ইরানে হয়েছে, এটাকে আইনি, মানে জাতিসংঘের নিয়ম অনুসারে, আন্তর্জাতিক আইন অনুসারে এটাকে অবৈধ ঘোষণা করে বলেছে ইরান তার শত্রুকে যে প্রতিঘাত করছে বা পাল্টা জবাব দিচ্ছে, এটা তার সম্পূর্ণ অধিকার আছে, এবং এটার জন্য ইরানকে তারা সাপোর্ট দিচ্ছে। পাশাপাশি বলেছে যে ইরানের যে কোনো বিপদে, যে কোনো প্রয়োজনে চীন পাশে থাকবে, যে কোনো বিপদে প্রয়োজনে রাশিয়া পাশে থাকবে। একদমই স্পষ্ট জোরালো ভাষায় এই প্রথম ইরান এবং রাশিয়া ইরানের পক্ষে, চীন এবং রাশিয়া ইরানের পক্ষে দাঁড়িয়ে গেছে। এটা এখন আমেরিকা ইসরায়েলের জন্য টেনশনের কারণ। কারণ এখন যদি কোনো কারণে ইউরোপের রাষ্ট্রগুলো ইসরায়েল কিংবা আমেরিকার পাশে দাঁড়ায়, সেক্ষেত্রে এই দুটো রাষ্ট্র দাঁড়িয়ে যাবে। একটা জিনিস মনে রাখবেন, এক চীন পুরো ইউরোপকে একা পেটাতে পারে, মানেন আর না মানেন। চীনের কাছে যা আছে, চীন যদি মনে করে যে আমি পুরো ইউরোপের সাথে একা লড়াই করব, পারবে। এক রাশিয়া আমেরিকার সাথে লড়াই করবে, বাকি থাকে কে? শক্তিশালী দেশ আছে কারা বলেন? তুরস্ক ইরানকে একটা টোকাও দেবে না, বরং এই যুদ্ধে তুরস্ক ইরানকে নেপথ্যে সাহায্য করতেছে, পাকিস্তান নেপথ্যে সাহায্য করবে। বোঝেননি আপনারা? ভারত, আর ভারত কদিন আগে গেল না ইসরায়েলে, প্ল্যান করে আসলো কার সাথে? নেতানিয়াহুর সাথে। যখনই তারা ইরানে আক্রমণ করবে, ভারত কি করলো? আফগানকে পাকিস্তানের বিরুদ্ধে লাগাই দিল। হঠাৎ করে আফগান সীমান্তে এসে, খাইবার পাখতুনখোয়ার পয়েন্টে পাকিস্তানের সীমান্তে এসে তাদের সেনাদের উপর হামলা করলো, বড় ধরনের হামলা করলো, মামুলিটা না। কারণ বড় ধরনের হামলা করলে পাকিস্তান আফগানের উপর খেপে গিয়ে তারা আক্রমণ শুরু করবে, তারা স্ট্রাইক শুধু মামুলি স্ট্রাইক চালাবে না, যুদ্ধে জড়ায় যাবে। যখন মিলান নেতানিয়াহুর সাথে নরেন্দ্র মোদী বৈঠক করেন ইসরায়েলে গিয়ে, এর একদিন দুদিনের মাথায় ঘটনাটি ঘটলো, আফগান খাইবার পাখতুনখোয়ার সীমান্তে এসে পাকিস্তানের উপর হামলা করে। পাকিস্তান তার পরের দিনই বড় স্ট্রাইক চালায়। ঠিক তার একদিন দুদিনের মাথায় ইরানে হামলা করে। আমাদের অনেক বোকা দর্শক বলে যে আফগানরা নাকি ইরানের পক্ষে দাঁড়াবে, ঘোষণা দিয়েছে। আফগানরা ফিলিস্তিনে যে গত কয়েক বছর ধরে যুদ্ধ হলো, আফগানরা এক পা আগাইছেন, একটা স্টেটমেন্ট দিয়েছে। আপনাদের শুনছেন কেউ? শুনেন আমাদেরকে। মূলত আফগানদেরকে পাকিস্তান যাতে কোনোভাবে ইরানকে সাহায্য করতে না পারে, এই জন্য আফগানকে দিয়ে পাকিস্তানকে বিজি রাখছে। আফগানরা পুরো এখন ভারতের হাতের পুতুল, ভারত যা চায় আফগানরা তাই করতেছে। আপনারা এটা যদি না বোঝেন, আর তাহলে সংবাদ দেখা দরকার নাই। আসেন তারপরের হিস্ট্রিতে কি আসে। এখন যে বিষয়টি তৈরি হয়েছে, উপসাগর থেকে মার্কিন জাহাজগুলো পালাতে শুরু করেছে। যখনই মার্কিন সবচেয়ে বড় মূল্যবান এয়ারক্রাফট ক্যারিয়ার আব্রাহাম লিঙ্কন আক্রমণে আসছিল, সেটাকে ড্রোন এবং মিসাইল দিয়ে হিট করে ইরান। অল্পের জন্য প্রাণে বাঁচলেও আমেরিকা তার এয়ারক্রাফট ক্যারিয়ার নিয়ে দ্রুত পালাতে শুরু করেছে। ইতিমধ্যে সেটা ইরানের টেরিটরি থেকে বেরিয়ে গেছে, ইরানের সীমান্তের ভিতর থেকে বেরিয়ে অন্য জলসীমা চলে গেছে ইরানের ভয়ে। এটাকে নিয়ে আসছিল ইরানকে ভয় দেখাতে, এখন এটাই পালায় গেছে ভয় ঠেলায়। পাশাপাশি হরমুজ প্রণালী পুরো বন্ধ করে দিয়েছে, যাকে পাচ্ছে তাকে মাইট দিচ্ছে, যাকে পাচ্ছে ইরান তাকে মাইট দিচ্ছে। পুরো হরমুজ প্রণালীর আগে সাগরে জ্যাম পড়ে গেছে এখন জাহাজের, তেলের জাহাজের, সব জাহাজ আটকে আছে সেখানে।
ইরান কাউকে আর পারমিশন দিচ্ছে না, পুরো অর্থনীতিকে স্টপ করে দিচ্ছে, মার্কিন স্টক মার্কেট ধস করে পড়ে যাচ্ছে, পুরো মধ্যপ্রাচ্যের বিমান চলাচল বন্ধ। এখন যারা মানে মার্কিন যে সেনাবাহিনীগুলো ঘাঁটি থেকে পালিয়েছিল বিভিন্ন হোটেলে মোটেলে, যেখানে ইরান এখন টার্গেট করে হিট করতেছে, এখন তাদেরকে বিভিন্ন জায়গায় সরিয়ে নিচ্ছে। আরবের বিভিন্ন ব্যক্তিরা এখন ইউরোপের দিকে চলে যাচ্ছে ফ্যামিলি টেবিলে নিয়ে, বিমান বন্ধ, তারা এখন গাড়ির পথে লং টাইম গাড়িতে করে তারা চলে যাচ্ছে। আরবের সবাই তো মোটামুটি ধনী লোক, তারা এখন ইউরোপে যেতে এখন আক্রমণ হয়নি, তারা বাঁচার জন্য ইউরোপে চলে যাচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্রের অনেক নাগরিক, অনেক ব্যক্তি আরব ছাড়া শুরু করছে, তার মানে আরবে আরো বড় আক্রমণের সম্ভাবনা আছে। আরব এবার বুঝতে পারতেছে তারা কি ক্ষতি করেছে। তারা নিজেরা ইরানকে মারে না, কিন্তু আমেরিকার ঘাঁটি করে দেয়, আমেরিকা মারে। ইরান ডাইরেক্ট বলছে আরবের বন্ধুদের যে তোমরা আমাদের বন্ধু রাষ্ট্র, বারবার তোমাদেরকে সতর্ক করেছিলাম যে তোমাদের ভূমি ব্যবহার করে হামলা হলে আমরা তোমাদের ভূমিতে আক্রমণ করব, তোমরা আমাদের কথা কানে নাওনি। তোমরা আমাদের ভাই রাষ্ট্র হওয়ার পরও তোমাদের ঘাঁটি, তোমাদের ভূমি আকাশ ব্যবহার করে আমার রাষ্ট্রের উপর যদি হামলা হয়, অবশ্যই আমি প্রতি উত্তর দিব, এটা আমার আইনি এবং নৈতিক অধিকার আছে। এখন কি বলবে আরব রাষ্ট্র? কারণ এই ঘাঁটিগুলো ব্যবহার করে ইরানে হামলা করা হয়েছে। ইরান চুপ থাকবে? কোনোভাবেই আরব রাষ্ট্রের অধিকার নেই ইরানকে এই কথাটা বলার যে তুমি আমার উপর আক্রমণ করছো কেন, কারণ তোমার ভূমি ব্যবহার করে আমেরিকা আক্রমণ করে কি করে? ওই তুরস্ক তো ইরান আক্রমণ করেনি, কারণ তুরস্ক ইরানে আক্রমণে মার্কিন ঘাঁটিকে অনুমতি দেয়নি। এরদোয়ান সরাসরি বলছে যে আমার ঘাঁটি থেকে যদি একটা ইরানে আক্রমণ, আমি তোমার ঘাঁটি এখানে রাখবো না, বের করে দেবো ঘাট ধরে। ইরানের তুরস্কের মতো কথা বলতে হইতো সৌদি আরব, এখন খাও মাইর। এখন সৌদি আরবই পালায় বাঁচতেছে না। বিভিন্ন জায়গা থেকে মার্কিন সেনারা আরব ছাড়া শুরু করছে, বিভিন্ন উপায়ে তারা আরব ছাড়তে শুরু করছে, তারা আসছে রক্ষা করতে, এখন আরব ছাড়া শুরু করছে। এখন আরব দেখতেছে যে তাদের বিপদে, যাদেরকে এতদিন পাহারাদার হিসেবে নিয়োগ দিয়ে রাখছে, এত টাকা দিয়ে, হাজার হাজার কোটি কোটি ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার দিয়ে, এখন তাদের পাহারাদারি পালাচ্ছে মালিকরা রেখে। এমন এক সিচুয়েশনে পড়ে গেছে এখন আরবরা। পাশাপাশি এই যুদ্ধের গতি প্রকৃতি এখন ভিন্ন দিকে এগোতে শুরু করেছে। দখলদার দেশটির মধ্যে বৃষ্টি চলছে মিসাইলের, ড্রোন ফুটেজে দেখতেছি একেবারে সেই দেশটিকে ছাপা করে ফেলছে ইরান। ক্লাস্টার বোমাও মারছে নাকি, এমন অভিযোগ আসছে। ইরান পাগল হয়ে গেছে এখন। ইরান এখন ডুরাই ম্যাচ খেলছে, এটা বুঝে নাই ডোনাল্ড ট্রাম্প। ইরান এখন এক ভয়ঙ্কর খেলায় মেতে উঠছে। তাদের কথা আমরা তো মরছি, তোদেরকে নিয়ে মরব। এখন ইরানকে শান্ত করতে পারে দুটো দেশ, চীন আর রাশিয়া। তবে চীন আর রাশিয়া আরবদেরকে একটু শিক্ষা দিবে যে তোমরা সারা জীবন আমেরিকাকে বন্ধু ভাবছো, দেখো তোমরা আমেরিকার হাত ছাড়ো, প্রয়োজনে আমাদের হাত ধরো, আমরা বিপদে পাশে দাঁড়াবো। এখন এই হিসেবে চীন রাশিয়া ইরানকে বলছে একটু মাইট দে, ভালো করে মাইট দে, যাতে আমাদের মূল্যটা বোঝে। সবকিছু মিলে এই মুহূর্তে যুদ্ধের গতি প্রকৃতি খুব ভয়ঙ্কর দিকে যাচ্ছে। ইরানের মধ্যেও ভালো রকম অ্যাটাক করতেছে দখলদার দেশরা, ম্যাসিভ আকারে। ইরানও ম্যাসিভ আকারে করছে। খেলা এখন হাই ভোল্টেজ চলতেছে। আরব রাষ্ট্রের মধ্যে মার্কিন যা পাচ্ছে, ইসরায়েলি যা পাচ্ছে, সেখানে হিট করছে, এবং ইরানের কোনো হিট নিখুঁত, মানে সব নিখুঁত, টার্গেটে হিট করছে। পাশাপাশি ইরানকে গোয়েন্দা তথ্য দিচ্ছে বেশ কিছু রাষ্ট্র বলা হচ্ছে, এবং সেই রাষ্ট্রের তথ্য অনুযায়ী ইরান সাকসেস অপারেশন করে যাচ্ছে, একটার পর একটা সাকসেস অপারেশন করে যাচ্ছে। তাই ইরানের সামনে এখন খোলা পথ একটাই। আর আমেরিকা এখন যে কোনো ভাবে চাইছে এই যুদ্ধ থেকে বাঁচার জন্য। এখন এই যুদ্ধ থেকে বাঁচার কোনো উপায় আর খুঁজে পাচ্ছে না। ট্রাম্প বলছে তারা আরো 4 সপ্তাহ যুদ্ধকে টেনে নিতে পারে। যে ব্যক্তি বলেছিলেন 2 দিনে সমাপ্ত করবেন, সেই ব্যক্তি এখন আরো 4 সপ্তাহ কথা বলছেন, কারণ ইরান রাজি হয়নি যুদ্ধবিরতির জন্য। এখন ট্রাম্প মহা চাপে পড়ে গেছেন। তার জেনারেলরা তাকে এখন চাপ দেওয়া শুরু করছে যে আপনি গোয়ার্তুমি করে যুদ্ধে গেছেন। কারণ আজকে ইকোনমিস্ট একটা নিউজ দিছে, ওয়াশিংটন পোস্ট ডাইরেক্ট বলছে ট্রাম্প পরাজয়ের পথে। ইকোনমিস্ট বলছে কি, এই ট্রাম্প বারাক হোসেন ওবামার কাছে পরাজিত হওয়ার পর বলেছিল, মিস্টার বারাক হোসেন বা বারাক ওবামা, তিনি যে যুদ্ধটা শুরু করছিলেন, তিনি মূলত তার মকবুলিয়াত বা তার জনপ্রিয়তা, তার খ্যাতি ছড়াবার জন্য শুরু করছিলেন, যেটা বারাক ওবামা তার সময় যে যুদ্ধটা করছিলেন, এটা আমেরিকার জন্য পতনের কারণ হবে। সেই ব্যক্তি আজকে বলছেন, সেই ট্রাম্প আজকে নিজে ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে তিনি চেয়েছিলেন যে তার অবস্থাটা পাকাপোক্ত করতে। কিন্তু এই মুহূর্তে মার্কিন প্রত্যেকটা গণমাধ্যম জরিপ বলছে ট্রাম্পের জনপ্রিয়তা একদম তলানিতে নেমে গেছে। ট্রাম্প এক ইসরায়েলকে বা ইসরায়েলের কথা রাখতে গিয়ে তার রাজনৈতিক ক্যারিয়ার বা তার প্রেসিডেন্টশিপের যে পাওয়ারফুল অবস্থানটা, সেটাকে একেবারে হারিয়ে ফেলছেন।
পুরো পৃথিবী তাকে আর সাপোর্ট দিচ্ছে না। জাতিসংঘ পর্যন্ত বলছে ইরানের মধ্যে শিশুদের উপর যে হামলাটা হয়েছে এটা গ্রহণযোগ্য নয়। আস্তে আস্তে আওয়াজ উঠতে শুরু করবে ইনশাআল্লাহ। আমরা বিশ্বাস করি বড় কিছু আসছে সামনে। দর্শক, আমরা নেক্সট বুলেটিন আবার খুব শীঘ্রই দিব। হাতে যে কোনো বড় খবর আসার সঙ্গে সঙ্গে আমরা চলে আসবো আপনাদেরকে তরতাজা ব্রেকিং খবরগুলো দেওয়ার জন্য। প্রত্যেকে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।